নমস্কার, আপনারা দেখছেন বাংলা টাইম। আমি রজত রায়চৌধুরী। শুরু করছি বাংলা কথা। বাংলা কথাতে আজকে দৈনন্দিন যা নিয়ে কথা বলি তার থেকে একটু বেরিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব, কারণ এই বিষয়টিকে কেন্দ্র করে একটু অন্য জায়গাতেও পৌঁছানোর চেষ্টা করব আগামী 1 ঘন্টা। সকাল থেকে আপনারা জানেন যে আমরাও দেখিয়েছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে অমর্ত্য সেন, নোবেল লরিয়েট অমর্ত্য সেনকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন সুমন ঘোষ। সেই তথ্যচিত্রের সেন্সর আটকে গিয়েছে। সেন্সর বোর্ড তারা জানিয়েছে যে 4টি শব্দতে তাদের আপত্তি রয়েছে। এই 4টি শব্দে বিপ দিতে হবে, অর্থাৎ যাতে দর্শক শব্দটা শুনতে না পান। কি কি শব্দ? হিন্দু, গুজরাট, গরু এবং কাউ। প্রফেসর অমর্ত্য সেন তার সাক্ষাৎকারের বিভিন্ন সময় এই 4টি শব্দ ব্যবহার করেছেন এবং এই শব্দ দুটি 4টি দর্শকদের শোনাতে রাজি নয় সেন্সর বোর্ড। জানি ইতিমধ্যেই শুধু এই রাজ্যে নয়, গোটা দেশে যথেষ্ট বিতর্ক দাঁড়া বেঁধেছে। এই নিয়ে আজকে আমি কথা বলবো আমার অতিথিদের সঙ্গে। তাদের সঙ্গে আমাদের প্রথমেই আপনার সঙ্গে আমি আলাপ করে দিই তাদের। আমার একদম বাঁদিকে রয়েছেন গৌতম চৌধুরী। গৌতম চৌধুরী বিজেপির মুখপাত্র এবং তাদের সরকারের বিরুদ্ধেই অভিযোগ যে তারা শুধুমাত্র সুমন ঘোষ নয়, এরকম একাধিকবার সেন্সরের কাঁচি পড়েছে। কেন পড়ছে জানার চেষ্টা করব। আমার ঠিক বাঁদিকে রয়েছেন পঙ্কজ সাহা, আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, দূরদর্শনের দীর্ঘদিন ধরে যাকে আপনারা দেখেছেন টেলিভিশনের পর্দায়। শুধু দূরদর্শন নয়, বিবিসিরও প্রযোজক ছিলেন পঙ্কজদা পেশার বাইরে কবি। ফলে পঙ্কজদা যে কীভাবে দেখছেন পুরো বিষয়টা, কারণ অমর্ত্য সেনকে পঙ্কজ সাহা যথেষ্ট কাছ থেকে দেখেছেন। আমার ডান দিকে রয়েছেন মন্দারকান্তা সেন, কবি মন্দারকান্তা সেন চিন্তাবিদ। ফলত তার চিন্তায় ঠিক কী ধরনের বিষয় আসছে, কিভাবে তিনি পুরো বিষয়টাকে দেখছেন, সেটাও জানার চেষ্টা করব। আমার একেবারে ডান দিকে রয়েছেন কবি সুবোধ সরকার। সদ্য দেশে ফিরেছেন এবং তারপর আমাদের আমন্ত্রণে এসছেন। ধন্যবাদ আপনাকে সুবোধ। এই অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন আরেক তরুণ পরিচালক রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়। রাজা, স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা একদম প্রথমে দেখব যে ঠিক ঘটনাটা কি। অমর্ত্য সেন, গোটা ভারতবর্ষ তাকে জানেন, গর্বিত বোধ করেন ভারতবর্ষের মানুষ তাকে নিয়ে, কলার উঁচু করে থাকেন যে অমর্ত্য সেন আমার দেশের। সেই অমর্ত্য সেনকে নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছেন সুমন ঘোষ। কি ঘটল যে যেখানে এই তথ্যচিত্রকে এখনো পর্যন্ত সেন্সর সার্টিফিকেট দিচ্ছে না সেন্সর বোর্ড? আমরা দেখে নিই ঘটনাটি কি। কাউ, গুজরাট, হিন্দু এবং হিন্দুত্ব। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উপর তৈরি ডকুমেন্টারিতে এই 4 শব্দ নিয়ে আপত্তি সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের। 2006 সালে তথ্যচিত্রটি শুট করা হয়। একটি দৃশ্যে ভারত সম্পর্কে বলতে গিয়ে অমর্ত্য সেনের সংলাপের অংশ ক্রিমিনালিটি ইন গুজরাট। আরেকটি দৃশ্যে রয়েছে গরু সম্পর্কে কথা। সেখানেই আপত্তি সেন্সর বোর্ডের। ছবিতে এইসব শব্দ মিউট করে সম্প্রচার করতে হবে বলে নির্দেশ প্রহ্লাদ স্নেহালনিদের। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন নিজে অবশ্য এ নিয়ে বিশেষ কিছু বলতে চাননি। তার সংক্ষিপ্ত বক্তব্য, যদি এই তথ্যচিত্রে সরকারের আপত্তি থাকে তাহলে তা নিয়ে আলোচনা হওয়া উচিত, তার কিছু বলা শোভনীয় নয়। আমার বিষয় যে ফিল্ম, সেটাতে যদি সরকারের আপত্তি থাকে, তাদের আপত্তির বিষয়ে আলোচনা করবার জন্য অন্যদের যদি কিছু বক্তব্য থাকে তাদের বক্তব্য পেশ করতে হবে। ইতিমধ্যে লন্ডন, নিউ ইয়র্কে প্রদর্শিত হয়েছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। আগামী শুক্রবার শহরের হলগুলিতে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে পরিচালক সুমন ঘোষ সেন্সর বোর্ডের নির্দেশ না মানায় মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি জানিয়েছেন ছাড়পত্র না পেলে অনলাইনে ছবিটি মুক্তি পাওয়ার ব্যবস্থা করবেন। বাংলা টাইম। অমর্ত্য সেন বলছেন যে এই বিষয়ে আমার কি বা বলার আছে, যা বলার অন্যরা বলবেন। ঠিক সহমত আমরা,
সত্যি তো তার কি বলার আছে? আমি প্রসঙ্গে আসবো সুবোধ সরকারের কাছে, যে অমর্ত্য সেন তো সত্যি এর নিয়ে কিছু বলার নেই, তার উপরে তৈরি একটা তথ্যচিত্র, যে তথ্যচিত্র আজকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সেন্সর বোর্ড আটকে দিচ্ছে 4-5টি শব্দের জন্য, যে শব্দগুলো কোট আনকোট খুব সংবেদনশীল আজকে ভারতবর্ষে। এই নিয়ে কি বা বলার থাকতে পারে প্রফেসর অমর্ত্য সেনের? আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই সত্যি তো বলার কি থাকতে পারে। আমি প্রথমেই ধরছি হচ্ছে আপনারা যে খবরটা দেখালেন, সুমনের সাহস আছে। সুমনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমেরিকাতে অধ্যাপনা করেন, ফিল্ম বানিয়েছেন বেশ কয়েকটি, অত্যন্ত কৃতি একজন বাঙালি। সুমনের সঙ্গে আমার বহুবার কথা হয়েছে বহু বিষয়। তো সুমনকে আমি কুডোস জানাই যে এই সিদ্ধান্তটা নিতে পেরেছেন, পরিষ্কারভাবে বলেছেন যে আমি এটা মেনে নিতে পারবো না। এটা বলার জোরটা সুমনের আছে, আমার খুব ভালো লাগছে। এবং তারপরে একটা বিকল্পের কথা বলেছেন, সেই বিকল্পটা এখন সারা পৃথিবীব্যাপী অত্যন্ত ক্ষমতাশালী একটা মাধ্যম, সেটা হচ্ছে ইউটিউব, অনলাইন। সারা পৃথিবীতে ইন্টারনেট যেভাবে ছড়িয়ে পড়তে পারে 5 মিনিটের মধ্যে, একটা ধরা যাক সিনেমা হল বা যেগুলোকে আমরা থিয়েটার বলি ইংরেজি ভাষায়, সেই থিয়েটারগুলো থেকে একটার থেকে আর একটা যেতে অনেক সময় লাগে। ইউটিউবে দিয়ে দিলে তো রাতারাতি সারা পৃথিবীর লোক জেনে যাবে। আর যে পরিমাণে বিতর্কটা তৈরি হচ্ছে আজকে গোটা, আমি বলবো যে 12-13 ঘন্টা, এবং এই মুহূর্তে সারা ভারতবর্ষের সমস্ত টিভিতে এটি দেখানো হচ্ছে। আর দ্বিতীয় যে কথাটা বলার, সুমনকে সাধুবাদ জানানোর পরে যে কথাটা বলার, সেটা হচ্ছে তো ঠিক কাজই করেছে। ওরা তো এটাই করবেন। ওদের তো গরু শব্দটা বললেই ওরা মানে ঠিক থাকতে পারে না। গরু শব্দে বিপ দিয়ে দাও, গরুর মুখে রসগোল্লা বা ঘাস বা বিচুলি যা কিছু একটা দিয়ে দাও, করতে পারে। আমার প্রশ্ন আছে, প্রথমেই গরু, তারপরে গুজরাট, ঠিক 4টে শব্দ তো। হিন্দু গুজরাট, যেটা অমর্ত্য সেন বলেছিলেন ইন্টারভিউতে, যে ক্রিমিনালিটি ইন গুজরাট, উনি তো অনেক একাডেমিক পরিশীলিত ভাষায় বলেছেন। গুজরাটের দাঙ্গা, যে ভয়ঙ্কর দাঙ্গা, যার উপর ভিত্তি করে তাদের সাফল্য, সেই ভয়ঙ্কর গুজরাটের কথা কি উনি রেখে বলবেন না? ক্রিমিনালিটি ইন গুজরাট বলবেন না? তো বলেছেন, ঠিক করেছেন, তিনি তার মতো কাজ করেছেন, আর এরা এদের মতো কাজ করছেন। এদের কাছ থেকে এর থেকে ভালো আর কি আশা করা যায়? মন্দাক্রান্তের কাছে আসবো, যে ঠিক যেটা সুবোধ সরকার বলছেন, যে এটা নিয়ে যেভাবে সেন্সার হয়েছে, সেটা তার মতে, সুবোধ সরকারের মতে, যে এটাই হবে এরকমটাই মনে হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে যে প্রহ্লাদ নিহালিনী, যিনি এখন সেন্সর বোর্ডের প্রধান, তিনি 4টি শব্দ বাদ দিচ্ছেন। আপনি শব্দ নিয়ে কাজ করেন, আপনি শব্দের মধ্যে দিয়ে মানুষের উপলব্ধি, অনুভূতি ফুটিয়ে তোলেন। একটা গোটা বাক্য থেকে একটা শব্দে বিপ দিলে আপনার কি মনে হয় যে সেই বাক্য আর কোথাও গিয়ে পৌঁছলো না? অবশ্যই, যিনি বলছেন তিনি তার খুব দক্ষতার সঙ্গে কি সেন্সর বোর্ড কাজ করছে? না, আমার তো মনে হয় না এটা একটা যথেষ্ট বোকা ব্যাপার। তবে একটা কথা, যিনি একটি বাক্য বলছেন, বিশেষ করে অমর্ত্য সেনের মতো একজন অত্যন্ত মেধাবী মানুষ, তিনি তার শব্দগুলোকে অতি সযত্নে চয়ন করে একটি বাক্য গঠন করছেন। সেইখানে একটি শব্দ বাদ দেওয়া মানে যারা ছবিটা দেখছেন বা যারা সেই কথাটি শুনছেন, তাদের প্রতি একরকম প্রবঞ্চনা। আমরা কেন শুনতে পাবো না তিনি যা বলেছেন? তাই নিয়ে বিতর্ক হোক, বাকবিতণ্ডা হোক, বিতর্ক প্রবণ ভারতীয়, এটা ছবিটির নাম, বিতর্ক হোক, ছবিতে বিপ দেওয়া হবে কেন? এটাই আমার প্রশ্ন। এই প্রবণতাটা কি আপনি ঠিক কতটা সমর্থন করেন? যেখানে যেটা একটু আগে সুবোধ সরকার বললেন, যেটা সুমন ঘোষ নিজেও বলেছেন, যদি সেন্সর সার্টিফিকেট না পান তিনি, তাহলে একদিন অনলাইনে দেবেন। অনলাইনে দিলে কিন্তু সেখানে কোনো সেন্সর নেই, সারা পৃথিবীর মানুষেরা দেখতে পাবেন। অনলাইনের যে কি পরিমাণ প্রভাব রয়েছে, কি পরিমাণ সোশ্যাল নেটওয়ার্কের প্রভাব রয়েছে, সেটা আমার বিজেপির বন্ধু, আমার বিজেপির অতিথি গৌতম চৌধুরী খুব ভালো করে জানেন, কারণ 2014-তে তারা এই সুফল পেয়েছে। আপনার কি মনে হয় যে এই সেন্সর বোর্ডের এই আচরণের পেছনে ঠিক কি কারণ রয়েছে? কি কারণ থাকতে পারে? তারাও কিন্তু জানেন যে অনলাইনে চলে যেতে পারে। তারা আসলে অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন, এটা খুব সোজা কথা। একটা মৌলবাদী দল, তারা অনেক কিছুতেই অসহিষ্ণু। বিশেষ করে তারা মনে করছেন এই যে শব্দগুলো, যেমন ধরুন গরু একটি সাধারণ প্রাণী, তাকে খাওয়া যায় কিনা
খাওয়া যায় বলেই আমি মনে করি, অনেকে মনে করেন খাওয়া যায় না, কিন্তু এই গরু শব্দটি উচ্চারণ মাত্র তার মধ্যে থেকে কি অরা বেরোয় সেটা তো আমি বুঝতে পারছি না। তো এই যে ওরা যে আলাদা আলাদা শব্দগুলোকে বাদ দিচ্ছেন, তাতে একরকম আমার মনে হয় এটা চূড়ান্ত বোকা বোকা একটা কাজ। অনলাইনে ছড়িয়ে পড়লে শব্দগুলো থাকলে আরো ভালো করে বোঝা যাবে। আমি এখনো ছবিটা দেখিনি, আমি দেখবো, দেখে আমি ভালো করে বুঝতে পারবো যে শব্দগুলো বাদ দিয়ে কি এমন, সবাই বুঝতেই পারবেন, শব্দগুলো বাদ দিলে সবাই বুঝতেই পারবেন যে উনি আসলে কি বলতে চেয়েছেন। আমি এখন আসবো গৌতমের কাছে, পঙ্কজদের কাছে যাওয়ার আগে, যে গৌতম, যে শব্দগুলো বাদ দেওয়া হচ্ছে সেই শব্দগুলো তার নিজের ওজন এবং অর্থ অনুযায়ী তার ভিন্ন ভিন্ন মানে হতে পারে, কিন্তু সেই শব্দের মধ্যে একটা শব্দ গুজরাট, এই গুজরাট শব্দটা অনেকেই ব্যবহার করেছেন। খুব প্রিয় এবং আমাদের প্রত্যেকের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন, তিনিও গুজরাটের কথা বলেছেন। গুজরাট শব্দের ব্যবহারে পুরো বাক্যর পরিবর্তে গুজরাট শব্দটাকে স্তব্ধ করে দেওয়া, এটাকে কতটা আপনারা সমর্থন করছেন? এখন এই যে প্যানেলে আমরা বসে রয়েছি, আমরা কি কেউ তো পুরো ছবিটা দেখিনি। শুধু কি গুজরাট বলা হয়েছে, কি গুজরাটের প্রশংসা করা হচ্ছে, কি ভারতবর্ষের প্রশংসা করা হয়নি? তাহলে বোধহয় কি বলা করা হয়নি? আজকে যেইভাবে আমরা প্যানেলের মধ্যে বসে ওই দাঙ্গা গুজরাট যে বলছি, দাঙ্গা হয়েছিল, অস্বীকার করার কিছু নয়, আমাদেরই সরকার ছিল। কিন্তু একটা জিনিস ভাবুন, কি তার আগে কতবার দাঙ্গা হতো। আজকে প্রায় 20-22 বছর হতে চলেছে, একবারও কোনোবার দাঙ্গা হয়নি। তার আগে কিন্তু গুজরাটের মাটিটা বুঝতে হবে আমাদের, পুরো প্যানেলে যারা বসেছি কিংবা এই আপনার মাধ্যম থেকে আমি যারাই শুনছেন, গুজরাটে প্রত্যেকটি 3 মাস 6 মাস অন্তর অন্তর দাঙ্গা হতো। ঘুড়ি দুজন ওড়াচ্ছে, ঘুড়ি কেটে গেলে দাঙ্গা হয়ে যেত। ক্রিকেট খেলছে দুটো ছেলেরা, দুটো গ্রুপ, দাঙ্গা হয়ে যেত। আমি এইভাবে দাঙ্গা আপনার কথা ধরে নিলাম, যদিও গুজরাটের দাঙ্গার যে চর্চা করা হয়, যদিও এরকম তথ্য আমার কাছে নেই গৌতম। দাঙ্গাটা কেন হয়েছিল, বেশ বেশ, আমি ওই দাঙ্গাটা কেন হয়েছিল এটা তো তুলতে হবে, এটা তো বলতে হবে। আমি বলছি, 65-68 বুঝলাম একদম একটা বুঝলাম প্যাক করে পুড়িয়ে মারা হয়েছিল। তার জন্য তো কারোর চোখের জল হাঁটুর অব্দি পড়ে না কেন? তার জন্য কেন না আমরা প্রতিবাদ জানাই? বুঝলাম। কেন কেউ আমার আপনার কাছে বিনীত প্রশ্ন যে আপনি গুজরাটের তার আগের দাঙ্গার সম্বন্ধে যে তথ্য দিয়েছেন, আমার কাছে সেই তথ্য নেই। এক, ধরে নিলাম যে আপনার কথা ঠিক, যে গুজরাটে একাধিক দাঙ্গা হতো তার আগে। এটা বলে গুজরাটে যে দাঙ্গা হয়েছিল আপনাদের সরকারের আমলে, সেই দাঙ্গাকে কোথাও খুব গুরুত্বহীন করে দেওয়া যায়? গুরুত্বহীন একদমই করছি না আমরা। সেই দাঙ্গাতে আপনি দেখুন, পুরো আজকে আমাদের সরকার ছিল না সেই সময়, ইউপিএ সরকার, কংগ্রেসের সরকার। আপনাদের সরকার ছিল রাজ্যে? না না, রাজ্যে ছিল না, না না, তারপরের বলছি, তারপরে সরি, তারপর গুজরাট দাঙ্গার সময় বিজেপি তখন দু জায়গায় আমাদের সরকার ছিল, দু জায়গায় কেন্দ্রীয় সরকার। তারপরে সেই সময় তদন্তর নাম করে নরেন্দ্র মোদীকে, যার উপরে ইন্ডিকেট আমরা করছি এই মঞ্চের মাধ্যম থেকে, আপনাদের এই টিভির পর্দার মাধ্যম থেকে, তিনাকে সিবিআই তদন্তর মাধ্যম থেকে অন্তত কয়েকবার 10-10 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। বুঝলাম। এসআইটি গঠন করা হলো, তুললেন, তারপরেও ক্লিয়ার হয়ে বার হয়ে এসছে। আমরা সিরিয়াস কোনো কথা বলি আজকে, আমরা সিরিয়াস কোনো কথা বলি। আর দ্বিতীয় কথা, একটা সিনেমা যদি থাকে, না আমি বলি, সিনেমা তো সিনেমা, ডকুমেন্টারি হোক আর সিনেমা হোক, যাই হোক, দুটোর মধ্যে তফাৎ রয়েছে। দাঙ্গা তুলবেন, তা কোন কোন জায়গায় ছবিটা দেখেননি? আপনি ছবিটা দেখেন? আমিও দেখিনি ছবিটা। আমি আপনাকে এখানে প্রশ্ন, আমি আপনার কাছে, আপনি যে কথাটা বললেন সেই সূত্রতে আমি প্রসঙ্গটা তুলিনি, আপনি তুললেন যে যখন গুজরাটে দাঙ্গা হয়েছিল, আমি আপনাকে শুনতে দিলাম, তখন গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম ছিল কি? নরেন্দ্র মোদী। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কি নাম ছিল? অটল বিহারী বাজপেয়ী। আমি তো বলছি সেই সময় দাঙ্গা, তারপরে, হ্যাঁ সেই সময় দাঙ্গা, সেই সময় তো বললাম, সরি আমি বলছি, কিন্তু আজকের বিষয় দাঙ্গা নয়। তারপরে গৌতম, আজকে রাতে আমি দাঙ্গা নিয়ে কথা বলছি না। হেনস্থা করার জন্য বারে বারে গুজরাট দাঙ্গা নিয়ে অন্যদের কথা করব। 10 ঘন্টা মুখ্যমন্ত্রীকে বসিয়ে রাখা হয়েছে, প্রশ্নটা নিন। সেই সব জায়গা থেকে আজ রাতে আপনি আমার প্রশ্নটা সরাসরি নিন গৌতম। তারপরে কেন ইন্ডিকেশন একটা? গৌতম, এই রাতে আমার প্রশ্নটা সরাসরি নিন। সেন্সর বোর্ড যা করেছে, এটাকে আপনারা সমর্থন করছেন? সেন্সর বোর্ড অনেক কিছু ভেবেছে, কি ভেবেছে? এখন তো আমরাও দেখতে পাইনি। কেন সব থেকে প্রথম একটা ছোট্ট মস্তিষ্কে একটা আমার কথা আমার মাথায় ভেসে উঠছে, সিনেমা তো সিনেমা, সেটা আপনার ডকুমেন্টারি হোক আর একটা বড় সিনেমা হোক, 3 ঘন্টার সিনেমা হোক, যাই হোক, যথেষ্ট বড় হয়। তো সেই ডকুমেন্টারির মাধ্যম থেকে যদি কোনো প্রকারে একটা দাঙ্গা আবার যদি ছড়িয়ে পড়ে, তাহলে কি হতে পারে? কেন আমরা বার্তা দিব? কেন বারে বারে একটা দাঙ্গার কথা কেন বলবো? যেই সময় ভারতবর্ষ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে,
বারে বারে প্রধানমন্ত্রী আমি আমার বলছেন, অন্য প্যানেল গরুর যে কথা উঠলো অবশ্যই আসবো গৌতম, শুধু একটু স্মরণ করিয়ে দিই আপনার যে এই মুহূর্তে আপনার শেষ যে কথাটি, যে এই সময় কেন একটি দাঙ্গার কথা বলে সেই দাঙ্গাকে আমরা আরো ছড়িয়ে দেব, এই কথা যদি আপনার দলের অন্যতম নেত্রী এবং জাতীয় মুখপাত্র নুপুর শর্মা মাথায় রাখতেন বোধহয় ভালো হতো। তিনি তার পোস্টে যে দাঙ্গার ছবি দিয়েছেন, সেই ছবি কখনো দাঙ্গা ছড়ায় না, সেই ছবি দাঙ্গা ছড়াতে কোথাও প্রভোগ করে না, প্ররোচনা দেয় না। আমার বক্তব্য, কে যে ছবি ছিল গুজরাটের বলে রাজ্য অভিযোগ। সরকার কে চালাচ্ছে, বেশ, কিন্তু বেশ, বারে বারে পঙ্কজ ক্যানিং এ দাঁড়িয়ে আমি আগে পঙ্কজ বলেছিলেন, স্যার, বেশ বুঝে গেছি ক্যানিং এ দাঁড়িয়ে গৌতম বুঝে গেছি, গৌতম বুঝে গেছি। 2012-13 বুঝে গেছি আমি আসবো পঙ্কজ, একটু অন্য জায়গায় বলতে দিতে হবে। আমি গুজরাট করতে দিব না, আমার প্যানেলটা বলতে দিতে হবে। আমি আপনার কথা শুনেছি, আপনার কাছে দাঙ্গা হলে তাহলে একতরফা লোক কেন মার খায়? আজকের বিষয় দাঙ্গা নয় গৌতম, না ঠিক আছে, দাঙ্গা আমাদের প্রিয় বিষয় নয়। আজকের কথা সেন্সর বোর্ড, তুলছেন আপনারা, সেন্সর সেন্সর বোর্ডের মাধ্যম থেকেই তো দাঙ্গা। আমি আর পঙ্কজ স্যার সামনে সেন্সর বোর্ডের মাধ্যম থেকে দাঙ্গা আসছে, আমি বিষয়টা নিয়ে আসবো আপনার কাছে পরে, অন্য অতিথিদের কাছেও আসবো। আমি আসবো পঙ্কজ স্যার কাছে। পঙ্কজ, যে আপনিও দীর্ঘদিন ধরে অমর্ত্য সেনকে কাছ থেকে দেখেছেন। আপনি অমর্ত্য সেন নোবেল পাওয়ার পরে আপনি তাকে ইন্টারভিউ করেছিলেন, বোধহয় বিদেশে করেছিলেন। না, এখান থেকে উনি যখন বিদেশে ছিলেন, নিউ ইয়র্কে ছিলেন, এখান থেকে করেছি। এবং অমর্ত্য সেন নোবেল পাওয়ার পরে আমি অমর্ত্য সেনকে ইন্টারভিউ করেছিলাম তাজ বেঙ্গলে, তখন খাস খবর বলে একটি খুব জনপ্রিয় নিউজ বুলেটিনের জন্য। আমরাই তো আপনার ঠিক কি মনে হয়, ঠিক আপনি তখন দূরদর্শন, ঠিক আপনার ঠিক কি মনে হয় যে আজকে সুমন ঘোষ তিনি একটি ডকুমেন্টারি করেছেন এবং সেখানে অমর্ত্য সেনের কথায় কিছু বাক্যের ওপরে কোপ পড়েছে, কে ফেলেছে? সেন্সর বোর্ড, ভারতীয় সেন্সর বোর্ড। আপনি কিভাবে দেখছেন এই গোটা যে ঘটনাটা? দেখো, বিষয়টাতে একটু অন্যদিকে চলে গেছে, আমি আবার একটু বিষয় আনবার চেষ্টা করি। রজত, তোমাকে প্রথমত ধন্যবাদ যে এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা করার সুযোগ দিয়েছো। নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই তোমাকে বলবো যে কোনো শিল্প মাধ্যমের প্রকাশের বিরুদ্ধে, যে কোনো ধরনের খবরদারির আমি তার বিরুদ্ধে। কাজেই চলচ্চিত্রের মতো এত বড় একটা শক্তিশালী মাধ্যমের বিরুদ্ধে যে কোনো ধরনের খবরদারির বিরুদ্ধেই আমি আমার কণ্ঠস্বর তুলব। ফিল্ম সেন্সর বোর্ড ভারতবর্ষে বিভিন্ন সময় বিতর্ক সৃষ্টি করেছে এবং আমি বিশ্বাস করি যে ফিল্ম সেন্সর বোর্ডে থাকাই উচিত নয়, এবং যে কোনো চলচ্চিত্র নির্মাতা যথেষ্ট দায়িত্বশীল এবং একটা সেলফ সেন্সার্ড ব্যাপার থাকা দরকার, এবং তিনি জানেন যে কোনটা দেখানো উচিত, কোনটা দেখানো উচিত নয়। যদি সেটা দর্শক গ্রহণ না করেন সেটাই হচ্ছে তার চরমতম শাস্তি, আর যদি গ্রহণ করেন সেটাই হচ্ছে তার চরমতম পুরস্কার। কোনো চলচ্চিত্র পুরস্কার তার কাছে সবচেয়ে বড় পুরস্কার নয় যদি না দর্শক সেটাকে গ্রহণ করেন। এটা ভাবাই যায় না। এবং আমি তুমি আমাকে যেটা বললে যে অমর্ত্য সেনকে আমি নিজে অনেকবার ইন্টারভিউ করেছি, আমি তার নোবেল পুরস্কার পাবার আগে যখন তিনি নোবেল পুরস্কার পেলেন তখন বিশ্বের প্রথম মাধ্যম হিসেবে আমি তাকে ইন্টারভিউ করি। তিনি নিউ ইয়র্কে যেদিন ঘোষণাটা হলো, আমি তখন তার সঙ্গে কথা বলি, বাংলা ইংরেজিতে দুটো ইন্টারভিউ করি, সঙ্গে সঙ্গে দেখানো হয়। এবং তিনি আমাকে বলেন, আমি জিজ্ঞেস করি যে আপনার কি কোনো ইন্টারভিউ প্রচারিত হয়েছে? বলেন না, এখনো পর্যন্ত হয়নি, আমি রেকর্ডিং করছি। আমি নিউ ইয়র্কে সেই স্টুডিওতে ঢুকে পড়ি এমনভাবে যে তারা রেকর্ডিং বন্ধ করে আমাকে দেন। আমি যখন নোবেল সেরিমনিতে আমি তার সঙ্গী ছিলাম, আমি একই বিমানে আমরা গেছি, সেখানে তাকে ইন্টারভিউ করেছি, দিল্লিতে পাঠিয়েছি, নানান সময় আমি তাকে। আমার প্রশ্নটা হচ্ছে, আমি তোমাকে বলছি যে উনি তার কেন উপরে এই ধরনের এক ধরনের নির্দেশ, আমি তোমাকে বলছি, আমি বলছি যে তাকে এটা কেন আমি বললাম এই ইন্টারভিউর অভিজ্ঞতার কথা, তুমিও উল্লেখ করলে। আমি জানি তিনি কোন প্রশ্নের উত্তরে কিভাবে জবাব দেন। তিনি সচেতন, শুধু সচেতন নন, তার প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য বিন্যাস তিনি সম্পূর্ণভাবে ভেবে দায়িত্ব নিয়ে বলেন। কোনো একটা শিথিল শব্দ তিনি ব্যবহার করেন না। এখানে এই যে তুমি বিপ শব্দের কথা বলছো, আসলে কি শব্দগুলোতে আপত্তি না বিষয়গুলোতে আপত্তি? নিশ্চয়ই বিষয়, আসলে তো বিষয়গুলোতে আপত্তি। কিন্তু যেখানে এখানে ও একটা ভালো কথা বলেছে, এটা বোকা বোকা। আমি জানি না যে শব্দগুলো বাদ দিলে সেন্টেন্সটা কি দাঁড়াবে, সে বাক্যটা কি আর দাঁড়াবে, সে বাক্যগুলো কি আর কোনো অর্থ থাকবে? আমার মনে হয় তিনি চাকরি বাঁচাতে চাইছে সেন্সর বোর্ড, সরকারকে খুশি করতে চাইছে, কিন্তু করতে গিয়ে যে কাজটা তাকে দেওয়া হয়েছে এটা তো একটা শিল্প মাধ্যম। সেন্সর বোর্ড শিল্প মাধ্যমের খাতিরে তাদের যে নিয়ম কানুন আছে তার মধ্যে থেকে একটা চলচ্চিত্রকে রক্ষা করে তো তারা বলবে
যে এটা করুন কিংবা এটা সেখানে করা একটা উচিত। সমস্যা হচ্ছে। এটা তো তুমি চলচ্চিত্রের দিকে থেকে যদি দেখো, ঠিক। তুমি এই মাধ্যমে আছো, তাহলে একটা বিপ দিয়ে কতগুলো শব্দকে বন্ধ করে দিলে সেই বাক্যগুলো কি আর দাঁড়ায়? আমরা এবং আমরা আরেকটা- ঠিক এটা নিয়ে কথা বলছি, এটা নিয়েই কথা বলবো, তার কারণ আমাদের মনে হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে অমর্ত্য সেন, যার জন্য এখন আমরা হালকা হলেও কলার তুলে বলতে পারি যে আমার দেশের, আমার রাজ্যের মানুষ প্রফেসর অমর্ত্য সেন, নোবেল লরিয়েট। আমি আসছি পঙ্কজদা, একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরে আমরা একই বিষয় নিয়ে আলোচনা করব, আর একটু বিতর্ক করব যে কেন এই প্রবণতা বাড়ছে। অমর্ত্য সেন কখনো অন্য কিছু, কেন কোথাও এক রকমের একটা ছাঁচ তৈরির চেষ্টা চলছে নাকি চলছে না, এটা নিয়ে কথা বলতে ফিরছি ছোট্ট বিরতির পর অতিথির সঙ্গে সঙ্গে থাকো please। বিরতির পর আবার ফিরলাম, দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান বাংলা কথা, যে অনুষ্ঠানে আমরা কথা বলছি অমর্ত্য সেনের ওপর তৈরি হওয়া একটি তথ্যচিত্রে শেষ পর্যন্ত কাঁচি চালালো সেন্সর বোর্ড, তারা অনুমোদন দেয়নি। কয়েকটি শব্দ নিয়ে তাদের আপত্তি রয়েছে। এই শব্দ নিয়ে আপত্তি কেন তা নিয়ে কথা বলছি, তবে ঠিক ঘটনাটা কি তা জানার জন্য আমরা কথা বলেছিলাম এই তথ্যচিত্রের পরিচালক সুমন ঘোষের সঙ্গে। সুমন ঘোষ আমাদের কি জানালেন, আমার সহকর্মী শ্রাবণী গুপ্ত কথা বলেছেন সুমনের সঙ্গে। সুমন ঠিক কি জানালেন একবার শুনে নিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিত্র পরিচালক সুমন ঘোষ এবং তার সঙ্গে আমরা কথা বলে নেব। প্রথমেই যেটা জানতে চাইবো যে আপনার ডকুমেন্টারি নিয়ে যে ধরনের বিতর্ক এই মুহূর্তে তৈরি হয়েছে, ঠিক কি বলবেন আপনি গোটা বিষয়টা নিয়ে? এটা গতকাল সন্ধ্যাবেলাই হয়েছে, অ্যান্ড আই এম স্টিল নাও কোয়াইট ফ্রাস্ট্রেটেড অ্যান্ড শকড অলসো। মানে আমি এক্সপেক্ট করিনি একটা ডকুমেন্টারিতে উইচ ইজ অ্যান একাডেমিক ডকুমেন্টারি, সেটা নিয়ে এরকম একটা সিচুয়েশন হবে। সো এখনো রিয়াক্ট করা ইটস টু সুন, বাট আই এম কামিং টু টার্মস। বাট অফকোর্স আমি হাল ছাড়বো না এবং ওরা যা বলেছে সেগুলোও করবো না। সো দেখি কত দূর যায় প্রসেসটা আর কি। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গোটা বিষয়টির সঙ্গে অমর্ত্য সেন রয়েছেন এবং অমর্ত্য সেনের মতন একজন ব্যক্তিত্ব, আপনি ডকুমেন্টারিটি তৈরি করেছেন। মূলত 4টি জায়গায় আপত্তি করা হয়েছে আপনাকে, সেই জায়গাগুলো কি কি এবং সেটা নিয়ে আপনি কতটা কম্প্রোমাইজ করবেন বলে ভাবছেন? কিছু ওয়ার্ডস আর কি ইউজ করা হয়, যেরকম গুজরাট কথাটা, অমর্ত্যদা ওনার একটা কথায় বলেন যে গুজরাট রাইটসের কথা, সে গুজরাটটা বিপ আউট করতে বলেছে। তারপরে হিন্দু কথাটা বিপ আউট করতে বলেছে, কাউ কথাটা বিপ আউট করতে বলেছে। সো আমি কোনো কম্প্রোমাইজ করবোই না, মানে আমি একটা কোনো বিপও দেবো না। আই ওয়ান্ট ইট অ্যাজ ইট ইজ। সেক্ষেত্রে তো আপনি ডকুমেন্টারিটা এখানে ছাড়পত্র পেতে বা এখানে সাধারণ মানুষ, যেটা মূল উদ্দেশ্য থাকে, সেটা করার ক্ষেত্রে তো অসুবিধা হবে। দেখুন, একটা সুবিধা আছে আজকাল বিকজ অফ অনলাইন, সো আই ক্যান পুট ইট অনলাইন অ্যান্ড দে হ্যাভ নাথিং টু ডু অ্যাবাউট ইট। বাট আমি চেয়েছিলাম এখানে একটা স্মল রিলিজও প্ল্যান হয়েছিল, বাট সেটা তো হতে পারছে না। বাট আমি আশা করছি পরবর্তীকালে সেটা করতে পারবো আফটার আই গো থ্রু অল অফ দিস প্রসেস। আপনাকে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে আপনি প্রেসিডেন্সির প্রাক্তনী, আপনি পশ্চিমবঙ্গের রাজনীতি বা সামাজিক যে বিষয়গুলো, বাংলার সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে যথেষ্ট ওয়াকিবহাল। আপনি নোবেল চোর বা কাদম্বরীর মতন ছবি বানিয়েছেন। এই মুহূর্তে যেটা গোটা দেশ জুড়ে বলা হচ্ছে যে কখনো সংঘ পরিবার থেকে বলা হচ্ছে যে রামায়ণের কিছু ঘটনা বদলে দেওয়া হবে, কখনো গরু নিয়ে মানুষ খুন পর্যন্ত হচ্ছেন। এখানেও আমরা কয়েকদিন আগেও দেখেছি যে কি ধরনের একটা অস্থির পরিস্থিতি সামান্য সোশ্যাল সাইটে একটা ছবিকে কেন্দ্র করে হয়েছে। গোটা বিষয়টা আপনার চোখে কিরকম মনে হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? খুবই আনফর্চুনেট যে এই সবগুলো হচ্ছে, বাট এবং আমার এই অমর্ত্য সেনকে নিয়ে ছবি বানানোর ওয়ান অফ দ্য রিজনসও ছিল যে এই কারেন্ট পলিটিক্যাল এবং সোশিও পলিটিক্যাল ক্লাইমেটে এইরকম একটা মানুষের ভিউজ, আমি রেনেসা ম্যান বলে বলি, এটা প্রচণ্ড জরুরি এরকম একটা লোককে সামনে তুলে ধরা। দ্যাট ওয়াজ দ্য রিজন অফ মাই মেকিং দ্য ডকুমেন্টারি। এবং ওদের যেই অবজেকশনটা বা এই যেটা করলো, সেটাতে আরও দৃঢ় হলো আমার প্রতিজ্ঞাটা যে আরও দরকার অমর্ত্য সেনের মতো লোককে সামনে তুলে ধরতে। আপনি একটা ইন্ডাস্ট্রি থেকেও বিলং করেন, মানে একজন অধ্যাপকের পাশাপাশি আপনি ইন্ডাস্ট্রি বিলং করেন, তো সেক্ষেত্রে ইন্ডাস্ট্রির আরও অনেকেই এই বিষয়টি জানতে পেরেছেন। তারা কি আপনার সঙ্গে যোগাযোগ করেছেন বা তাদের ফিডব্যাক কীরকম পাচ্ছেন আপনি এই গোটা পদ্ধতিটার মধ্যে, গোটা প্রক্রিয়াটার মধ্যে? এখনও ঠিক আমি করতে পারি, আমি ফোনই ধরতে পারছি না এখন, বিকজ এই প্রেস মিডিয়া এইসব, এই যেহেতু এটাকে নিয়ে আজকে এত কথাবার্তা হচ্ছে,
সো বাট আই এম শিওর আমি ইন্ডাস্ট্রির সাপোর্ট তো পাবোই, বিকজ আমি একান্তভাবেই বিলিভ করি যে আই এম ভেরি মাচ ইনভলভ উইথ দ্য টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি, এবং শুধু আমার জন্য না, রিসেন্টলি অনিকদার ছবিটাও এরকম একটা জিনিস ফেস করেছে। সো আই এম শিওর ইন্ডাস্ট্রির সাপোর্ট তো আমি পাবোই। এই যে যদি আইনি প্রক্রিয়ার মধ্যে আপনাকে যেতে হয়, ধরুন আপনাকে কোর্ট পর্যন্ত যেতে হলো, কারণ আপনি বলছেন আপনি কম্প্রোমাইজ করবেন না, আপনি কতদূর যাবেন? কোর্ট পর্যন্ত যাব, মানে আই ডোন্ট ওয়ান্ট টু অ্যারোগেন্ট হতে চাই না যে না আমি করব না, দেখে নেবো কি, ওসব না। দিস এ প্রসেস যেটার মধ্যে দিয়ে যেতে হবে, এবং সেটা করে দেখি না কতদূর যাওয়া যায়। আপনি সব সময় কলকাতায় থাকেন না, তো এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। অমর্ত্য সেন কলকাতায় এসেছেন, এবং এইরকম একটা সময় যদি আপনি এটাকে রিলিজ করতে পারতেন, সেটা হয়তো আপনিও চাইছিলেন এবং অনেকের জন্য ভালো হতো। যে দুঃখের খবরটা বা যে খারাপ খবরটা আপনি বলছেন আপনি গতকাল পেয়েছেন, গতকাল কিরকম অবস্থায় আপনি পেয়েছিলেন এবং কি জানতে পেরেছিলেন যদি একটুখানি বলেন? ওই জানতে পারলাম যে সেন্সর এখন দেবে না, সো আমাদের এই উইকেন্ডেই প্ল্যান ছিল রিলিজের, তো সেইটা হবে না সেটা বুঝতে পারলাম। এবং প্রথমে খুব বিমর্ষ লাগছিল, বাট এখন মনে হয় যে সেটা করে তো লাভ নেই, কি করণীয় সেটা করতে হবে, এবং সেটাই করব আমি। কি করণীয়র জন্য কি কি ভাবছেন? ইনফ্যাক্ট এটাই আমার ফাইনালি আপনাকে জিজ্ঞাসা, যে আপনি কি কি ভাবছেন? না, ওই প্রসেসটাই আছে, আমাকে এখন আমার অ্যাপিলটা করতে হবে, ওরা তারপরে আবার কি বলবে, অ্যান্ড আলটিমেটলি এটা কোর্টে যায়। আমি প্রসেসটাও জানি না, বিকজ আই নেভার এক্সপেক্টেড, আমি এতগুলো ছবি করেছি আমি এরকম ফেসই করিনি। সো আমি প্রসেসটা জেনে আই উইল টেক লিগাল অ্যাডভাইস অ্যান্ড দেন অ্যাকর্ডিংলি আমি এগোবো। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম চিত্র পরিচালক সুমন ঘোষের সঙ্গে। খুব স্বাভাবিকভাবেই দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান যেটা নিয়ে বিতর্ক হয়েছে, এবং এই মুহূর্তে ছাড়পত্র পাওয়া যাচ্ছে না, এবং এখনই সাধারণ মানুষ দেখতে পাবেন না, তবে পরিচালকও আশাবাদী হয়তো এই বিতর্ক খুব শিগগিরই মিটে যেতে পারে। ক্যামেরায় কার্তিক নস্করের সঙ্গে শ্রাবণী গুপ্ত, বাংলা টাইম, কলকাতা। এই হচ্ছে সুমন ঘোষের বক্তব্য। চমৎকার বললেন তিনি, সত্যি তারই বা কি করার আছে, সেটাও ঠিক। এই মুহূর্তে স্টুডিও বাইরে থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন তরুণ চিত্র পরিচালক রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়। একবার যাব রাজাদিত্যর কাছে। রাজাদিত্য, এই যে গোটা ঘটনাটা, আপনি নিজেও ছবি করেন এবং এর পাশাপাশি আপনি একজন সচেতন নাগরিকও বটে এই সময়ের, এই গোটা ঘটনাটা যেখানে অমর্ত্য সেনের ছবিতে বেশ কিছু শব্দ বাদ দিতে বলছে জাতীয় সেন্সর বোর্ড, এটা কেন বলে আপনার মনে হয়? খুব সরাসরি প্রশ্ন করছি যে এই বাদ দিতে বলার পেছনে ঠিক কি কি কারণ থাকতে বলে আপনার মনে হয়? দেখুন রজত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার মনে হয় এই বাদ দিতে বলার পেছনে একটা এজেন্ডা খুব স্পষ্ট। অর্থাৎ এজেন্ডাটা হচ্ছে যে আমি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনটা আমি কন্ট্রোল করব, এবং যেভাবে ঘটনাটি ঘটেছে তাতে মনে হচ্ছে যে যা কিছুই আমরা যদি এমন কিছু বক্তব্য আমরা রাখি, সে স্বনামধন্য ব্যক্তিত্ব অমর্ত্য সেনই হন বা আমি বা আপনি হন না কেন, সেটা যদি সরকারের পছন্দ না হয় তাহলে কিন্তু সরকার সাংঘাতিকভাবে আঘাত হানছেন, এবং এটা একটা ইট ইজ অলমোস্ট বিকামিং এ স্টেট পলিসি। এবং এখানে আমি ভল্টেয়ারের কথা বলবো, যে ভল্টেয়ার বলেছিলেন যে দেখুন, আমি আপনার সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু আমি আজীবন আপনার বক্তব্য রাখা, আপনার কথা বলার স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনটা কিন্তু আমি আপহোল্ড করব। এবং এখানে আমার একটা কথা ভাবলে ভয়ঙ্কর দুঃখ হয়, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বলছেন বারবার করে মন কি বাত, তা আমরা যদি সেই মন কি বাতটাই যদি মনের মতো করে না বলতে পারি, তাহলে আর কিসের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন? তাহলে তো এটা তাহলে আমরা কি ভাবছি, আমরা কি বলবো, সেটাও কি তাহলে সেন্সর বোর্ড কন্ট্রোল করবে? খুব ভালো প্রশ্ন। আমি আসবো বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে আদিত্য যেটা বলছিল যে কোথাও কি একটা কি ভাববো, কি পড়বো, কি খাবো নিয়ে ইতিমধ্যেই আমরা কিছু উদ্যোগ দেখেছি, বাকিগুলোতে এখনো ততটা প্রকট নয়। এইরকম একটা কি বাতাবরণ তৈরি হচ্ছে, নাকি এটা অহেতুক মানুষ
আশঙ্কা না, করছেন? বাতাবরণ তৈরি হয়ে গেছে, বেশ অনেকদিন হলো আমরা সেটা এক্সপিরিয়েন্স করতে শুরু করেছি, ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে তো বটেই। এবং এটা শিল্পের উপর বা রাইট টু এক্সপ্রেস ইওর মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, এর উপরেও যেমন নেমে আসছে, সেরকম প্রতিদিনের ছোটখাটো ঘটনা, যেমন আমি কি খাবো, আমি কি বলবো, আমি কোথায় যাব, সবকিছুর উপরেই একটা ফতোয়া জারি করা হচ্ছে। আমি ফতোয়া কথাটা খুব নির্দিষ্টভাবেই উচ্চারণ করতে চাই, সচেতনভাবে, খুব সচেতনভাবে। এবং এটাতে জানি না, হয়তো এটা বেশি দিন চললে আমাদের অভ্যাসই হয়ে যাবে, যেন সেটা কখনো না হয়। কিন্তু এটা আমাদের প্রতিদিনের একটা অভিজ্ঞতায় দাঁড়িয়েছে। প্রত্যেক মুহূর্তে আমরা নানাভাবে নানা দিক থেকে আক্রান্ত হচ্ছি। আমরা আমাদের স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা, আমাদের মানবতা, আমাদের সমস্ত অস্তিত্ব সত্তা এর দ্বারা আক্রান্ত হচ্ছে বলে আমি মনে করি, এবং এটা গত বেশ কিছুদিন হলো ধরেই চলছে। আমি একবার বাসব গৌতম আছে, গৌতম, যে এই অভিযোগ আপনাদের সরকারের বিরুদ্ধে সাম্প্রতিককালে একাধিকবার উঠছে যে আপনারা অনেকগুলো বিধিনিষেধ আরোপ করতে চাইছেন খাদ্যাভ্যাসে, মানুষের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, কিভাবে একজন মানুষ চলবেন, তার ভাবনা চিন্তা ইত্যাদিতে। এই অভিযোগগুলো উঠছে কেন? এর তো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, আপনি কি এটা ভেবে দেখছেন? সরকার যে চলে, উত্তরপ্রদেশ সরকারের আসার পর আমাদের যোগী আদিত্যনাথ আসার পর আমাদের কোর্টের নির্দেশ অনুযায়ী স্লটার হাউস যেটা 6টার মধ্যে একটা ইলিগাল, সেটা কোর্ট নির্দেশ দিয়েছে এটা বন্ধ করো। কোর্ট নির্দেশ মানবো না আমরা? একটা সরকার চলবে, কোর্টের নির্দেশ তো মানতেই হবে। আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গাতে ধরে আপনি যেটা বলছেন সেখানে প্রশ্ন করছি, সেই জায়গায় সেখানে প্রশ্ন করছি, ঠিকই তো, বেআইনি স্লটার হাউস কেন চালাতে দেবেন? কিন্তু আপনি চাইলে এখনই আমরা ছবি দেখা, প্রশ্নটাই করিনি এখন, আমি এখনই আমি আপনাকে দেখাতে পারি। আমি আসছি, কোর্ট কি এই নির্দেশ দিয়েছে? না আমি আসছি, আমি গৌতমের কথা ধরে নিচ্ছি। ছেলেটিকে আমরা নামিয়ে মেরে ফেলবো? না না, তাহলে কোর্ট নির্দেশ দিয়েছে কি? আপনাকে জিজ্ঞেস করছি কি, এই যে আমি আপনাকে জিজ্ঞেস করি, কার্তিক ওনাকেই জিজ্ঞেস করছি, ওনার মাধ্যম থেকে আপনাকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আমি আপনাকে, কার্তিক ঘোষকে যে মারা হলো তার একটাই দোষ, যে দোষটা কি, যে ভারতবর্ষ যদি ক্রিকেটে জিততো, সেখানে ম্যাক্সিমাম লোক তারা পাকিস্তান জেতার পর বোমা ফাটাতো, তার জন্য ওকে মেরে দেওয়া হলো। তার জন্য কেন চোখের জল আপনাদের পড়ে না? আপনাদের কাছে আমার প্রশ্নটা আপনি এখন নেন, আর গরুর যে আপনারা এখন নেননি, আপনি প্রশ্ন সেটা হচ্ছে এই যে বেআইনি স্লটার হাউস কেন থাকবে? ঠিকই তো, কেন থাকবে? বেআইনি অনেক কিছুই থাকা উচিত না, ইনফ্যাক্ট বেআইনি কিছুই কোনো দেশে থাকা উচিত না। কিন্তু ধরে নিচ্ছি তর্কের খাতিরে বেআইনি স্লটার হাউস, সেইটা বন্ধ করবে কে? রাজ্য প্রশাসন, পুলিশ, নাকি গোরক্ষক বাহিনী? গৌরক্ষক কেন? কোথায় তাই করছে, গৌরক্ষক যে তারাই করেছে, ছবি দেখাতে পারবি। আমাদের প্রধানমন্ত্রী সমেত প্রত্যেকটি রাজ্য সরকার বারে বারে তাদের বলে দিয়েছে কেউ আইন হাতে নিবে না, প্রধানমন্ত্রী সম্প্রতি আইন হাতে নিবে না। সম্প্রতি বলেছেন, তারপরেও কমেন্ট, দুবার বলে, তারপরেও কমেন্ট। আমি আসবো একবার, প্রধানমন্ত্রী বলেছেন। আর গরুর যে আপনারা কথা তুলছেন, একটা আপনারা ভাবছেন না কি ম্যাক্সিমাম লোকদের সেন্টিমেন্ট রয়েছে? পরে কথা বলবো, যারা পরে কথা বলবো। আমি একবার আসবো, পুজো করে, আমি একবার সুবোধ সরকার, তাদের কি সেন্টিমেন্টের কোনো দাম নেই? গাঁধীকে আপনারা মিথ্যাবাদী সাবিত করছেন, যে গাঁধী বলেছিলেন কি আগে দেশ স্বাধীন পরে হবে, গরুকে আগে হত্যা বন্ধ করা কথা বলুন। তাকে ভাববেন, আমার কথা বলুন, আমার কথা বলুন। হ্যাঁ নিশ্চয়ই, আমি এটা প্রশ্ন করি। আলোচনাটা আজকে মনে এটা নিয়ে নয়, একেবারে অন্যদিকে আলোচনা তো আসলে এটাই হচ্ছে, আলোচনা হচ্ছে বহু স্বরের উপস্থিতি, ফলে সেই বহু স্বরের উপস্থিতি আমাদের যথেষ্ট আমি একবার গৌতম চৌধুরী, বিজেপির মাননীয় অতিথি, প্রশ্ন এড়িয়ে যাবেন না, ভয় পাবেন না, মানুষ দেখছে আপনাকে, আপনি আপনার দলের প্রতিনিধি, মানুষ দেখছে, সময় দিতে হবে, প্রশ্নটা নিতে হবে প্রথমে, প্রশ্নটা নিন আগে। হ্যাঁ বলুন। আশা করবো আমি প্রশ্নের উত্তরটা প্রশ্নের বক্তব্য অনুযায়ী দেবেন, অন্য জায়গায় যাবেন না। সেটা হচ্ছে এই সেন্সর বোর্ড, তারা কিছু সেন্সর করতে পারে, এইটা দেখানো উচিত, এটা দেখানো উচিত নয়, এটা তার মানে আপনারা স্বীকার করেন। সেন্সর বোর্ডের কাজটা কি? বেশ, নাথুরাম গডসকে নিয়ে যখন তথ্যচিত্র হয়, তখন যদি সেন্সর বোর্ড সেই তথ্যচিত্র আটকে দেয়, আপনারা তা সমর্থন করেন না বিরোধিতা করেন? কতটা সততা রয়েছে, কতটা দেখানো হয়নি, এটার সততার বিচারককে দাঁড়িয়ে কে দাঁড়িয়ে আছে? আপনারা সততা রয়েছে, একটা কাজ, সততার বিচারটা কে করবে? আপনাকে ভাবতে হবে, সততার বিচার কে করবে? আপনারা, গরুর সেন্টিমেন্ট বিজেপি। হবে। ভারতবর্ষের গরুতে আসছে না, সেন্সর বোর্ডে আছে, সবকে নিয়ে তো
আপনাদের প্রবলেম, আপনাদের বিষয়টা বেরোতে পারেন না। আমি সেন্সর বোর্ডে আছি, তার জন্য গরু নাথুরাম গডসেতে আছি, নাথুরাম গডসেরই আছে, সেন্সর বোর্ডে আছি। হ্যাঁ, সেন্সর বোর্ড যদি এমন কোন ছবিকে আটকে দেয়, সেক্ষেত্রে আপনারা কি সমর্থন করবেন সেন্সর বোর্ডকে, নাকি বলবেন যে নাথুরাম গডসের জীবনী নিয়ে তৈরি ছবি দেখানো হোক? না, নিজের কথা বলতে পারি আমরা। আমাদের যদি কেউ যদি করে, যদি অমনি কথা বলতে, আপনারা কি কথা বলছেন না? কথাই তো বলতে হয়। কথা তো বলছেন, কথা তো ডায়লগও তো শেষ কথা, ডায়লগটা বন্ধ করে দেওয়া হয়নি। কি বলে দিয়েছেন নরেন্দ্র মোদী? কেউ এর নিয়ে এই জিনিস নিয়ে কথা বলছেন, মুখে সেন্সর বোর্ড বলে দিয়েছে কথা বলা যাবে না। কথা বলেছিলেন, নোবেল লরিয়েট অমর্ত্য সেনের মুখের শব্দ বন্ধ করে দিচ্ছেন আপনারা। উনার পাণ্ডিত্যতে কোনো বিন্দু মাত্র প্রশ্ন চিহ্ন লাগাচ্ছি না। আমি পঙ্কজ আপনার কি মনে হচ্ছে? চিহ্ন লাগাচ্ছি না। ইকোনমিক্স অন্য কথা বলতে চাই, সমস্ত ব্যাপার নিয়ে উনি বলবেন। আমি রাতে অন্যদের সাথে কথা বলতে চাই, শুধু বিজেপি নয়, হাত দিবেন, একটা শুধু বিজেপি নয়। পঙ্কজ একটু বয়স্কতার সম্মান করুন। সেটা তো কোনো প্রকারের, সেটা পঙ্কজ আটকাবেই। আর সামান্য একটা যদি কথা বেশ বেশ বুঝলাম তো, এতবার বলতে হয় না। বন্ধ করুন। একটা কোনো যুক্তি থাকলে দুটো বাক্যেই সে সত্যি প্রমাণ করা যায়। আর পঙ্কজের কাছে আছে, পঙ্কজ আপনার ঠিক কি মনে হচ্ছে? কতটা আপনার ঠিক কি মনে হচ্ছে, কি কারণে এই ধরনের সেন্সরের কাছে? না, যে কথাটা খুব স্বাভাবিকভাবেই যে আসলে কতগুলো প্রসঙ্গ তুলতে দিতে এরা চাইছেন না, তাই তো? না, আরেকটা কথা তোমাকে বলি, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে সেন্সর বোর্ড কোনো একটা কথা বলছেন, কোন একটা ফিচার ফিল্ম নিয়ে তারা আপত্তি করছে, সেটা একটা অন্য ব্যাপার। আজকে এটা মনে রাখা দরকার, যেটা অমর্ত্য সেনের মতো একজন মানুষকে নিয়ে একটি তথ্যচিত্র, এবং তার আন্তর্জাতিক খ্যাতি আজকে কোন পর্যায়ে সেটা যদি তুমি ভাবো, তাহলে সারা বিশ্বে আজকে এটা আলোচিত হবে যে ভারতবর্ষে মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই। এটা তোমার আমার মতো একজন মানুষকে নিয়ে কিন্তু তথ্যচিত্র নয়, সেটা আমাদের মনে রাখা উচিত। সেদিক থেকে সেন্সর বোর্ড আর একটা বড় ভুল করেছে বলে আমি মনে করি। তুমি জানো আমি অসংখ্য তথ্যচিত্র তৈরি করছি, আমি যদি টেকনিক্যাল দিকটা যেহেতু জানি, সেদিক থেকে আমি বলবো যে বিষয়গুলোকে বাদ না দিয়ে কতগুলো শব্দের ক্ষেত্রে যে বিপ দিতে বলা হয়েছে, সেটা কি ধরনের সিদ্ধান্ত, এটা বিস্ময়কর সিদ্ধান্ত। কারণ যদি উনি গুজরাট সম্পর্কে কিছু বলে থাকেন, হিন্দুত্ব সম্পর্কে, তিনি এর আগেও একাধিক সিদ্ধান্ত নিয়েছেন, যা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে, হাসি ঠাট্টাও। সেটাও তোমাকে বলি, সেটা হচ্ছে যে এই বিষয়টা যদি গুজরাট নিয়ে বলে থাকেন, গুজরাট শব্দটা না থাকলেও লোকে বুঝবে যেটা উনি গুজরাট নিয়ে বলছেন। যদি উনি হিন্দুত্ব নিয়ে কিছু বলে থাকেন, সেটা কিন্তু হিন্দুত্ব শব্দটা না বললেও বোঝা যাবে যে সেটা উনি হিন্দুত্ব নিয়ে বলছেন। এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখা উচিত। আরেকটা কথা তোমাকে বলি, এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে যে রাষ্ট্রীয় শক্তির কথা হচ্ছে, এই আমাকে এ মাসেই আমাদের মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রাইটার ইন রেসিডেন্স হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে, তার সঙ্গে দেখা হলো। তিনি তো আজকে একজন জাতীয় শিক্ষকের সম্মানে আছেন। তিনি কিন্তু বলছেন যে বহুমতের দেশ, এই বহুমতের দেশে খোলাখুলি আলোচনা হওয়া উচিত। যদি তা না হয় তাহলে গণতন্ত্রের পরীক্ষায় ভারত ব্যর্থ হবে। উপস্থিতি গণতন্ত্রের ভিতকে মজবুত করে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বহু স্বরের উপস্থিতি বাংলা টাইমের সান্ধ্যকালীন বিতর্ক বাংলা কথাকে মজবুত করে। তাই আমি বারবার ফিরে আসছি গৌতম চৌধুরীর কাছে। তবে আপাতত আমি যাব একবার রাজাদিত্যর কাছে। রাজাদিত্য রয়েছেন আমাদের সঙ্গে। রাজাদিত্য, আমি একটা প্রশ্ন করতে চাইছি, যেহেতু আপনি ছবি করেন, যে এর আগেও সাম্প্রতিককালে আমরা দেখেছি যে বিজেপির তুমুল আপত্তিতে, তাদের সহযোগী দলগুলির, শরিক দলগুলির আপত্তিতে, কারো কারো আপত্তিতে, পাকিস্তানের শিল্পীদের বলিউডে হিন্দি সিনেমায় কাজ করা একরকম নিষিদ্ধ হয়ে গেছে। এটা ঠিক কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? এটা ঠিক প্রভাব কতখানি পড়তে পারে? প্রথম কথাটা আমি একেবারে সমর্থন করি না, কারণ আমার নিজের জীবনে বহু বছর কেটেছে ইউরোপে এবং আমেরিকাতেও আমি কাজ করি। কথাটা হচ্ছে, প্রথম কথা, আমি কোনো দেশে বিশ্বাস করি না, কোনো কাঁটা তার থাকা উচিত না। দ্বিতীয় কথা হচ্ছে, একজন শিল্পী যখন আমাদের দেশে আসছেন, তিনি তার নিজের মতো করে তার জীবনবোধ, তার শিল্প ভাবনা, তিনি তার নিজের মতো করে তার মানে আর্টিস্টিক একটা কন্ট্রিবিউশন কিন্তু আমাদের সংস্কৃতির উপর রেখে যাচ্ছেন। সুতরাং আমরা কে পারফর্ম করবে, কে পারফর্ম করবে না, এটা আমরা হঠাৎ যদি মানে জাজ হয়ে যায়, বিচারপতি হয়ে যায়, আমরা বিচারপতির মতো যদি আমরা বলতে শুরু করি ইনি থাকবেন ইনি থাকবেন না, তাহলে কিন্তু এটা একটা ভয়ঙ্কর সিমটম, এটা একটা ভয়ঙ্কর উপসর্গ। এটা কিন্তু মানে আমি এই শব্দটা বলতে চাই না, দুর্ভাগ্য এটা কিন্তু একটা ফ্যাসিজমের একটা সিমটম। দ্বিতীয় কথা আমি একটু বলি পেহলাজ নিয়ালিনী নিয়ে, আমি অবাক হয়ে যাই, আমি যত ওনাকে দেখি আমি অবাক হয়ে যাই। পেহলাজ নিয়ালিনী নিজে একজন ফিল্ম মেকার, অথচ উনি বলছেন যারা সেন্সর
সার্টিফিকেট বাইপাস করে আন্তর্জাতিক চলচ্চিত্র ফেস্টিভ্যালে যারা তাদের ছবি পাঠাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন 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 ফেস্টিভ্যালগুলোই বা সেন্সর সার্টিফিকেট চাইবে এবং কেন তারা কাট নিয়ে তারা আন্তর্জাতিক ফেস্টিভ্যালে তারা যাবেন? দ্বিতীয় কথা, তাদের তো একটা আর্টিস্টিক ফ্রিডম আছে। তো তাহলে উনি কি ঠিক করবেন? এবং আমি একটা কথা না বলে থাকতে পারছি না, শাহরুখ খানের শেষ ছবি হ্যারি মিট সেজাল, সেখানে একটি শব্দ নিয়ে উনি আপত্তি করেছিলেন এবং উনি বলেছিলেন যে 1 লক্ষ যদি যদি 1 লক্ষ যদি ক্লিক পাওয়া যায়, 1 লক্ষ যদি ইউটিউবে যদি অনুমোদন পাওয়া যায়, তাহলে উনি কিন্তু সেটাতে রাজি হবেন। তাহলে উনি কে? তাহলে উনি কি ঠিক করবেন যে সিনেমাতে কি বলা হবে, সিনেমাতে না বলা হবে? এবং 1 লক্ষ সুবোধ সরকার কাছে নয়। সুবোধ, এই যে বিতর্কটা ওঠার পর এর সঙ্গে তো আনুষঙ্গিক আরো কয়েকটা জায়গাতে বিতর্ক উঠছে। সেন্সার প্রথা নিয়ে বিতর্ক উঠছে, এই সিস্টেমটা নিয়ে, ব্যবস্থাটা নিয়ে বিতর্ক উঠছে। কিন্তু আমি খুব সরাসরি আপনাকে জিজ্ঞেস করি যে আজকে ঠিক যেভাবে সেন্সার বোর্ড শুধুমাত্র সুমন ঘোষের ছবি নিয়ে না, আরো বেশ কয়েক ক্ষেত্রে সেন্সার বোর্ডের তার যে কর্মপদ্ধতি সেটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক হচ্ছে। এটা কোথাও কি একটা ইডিওলজি বেসড হচ্ছে? সেটা তো বটেই। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আজকে আমার একটা দিক থেকে আমার আনন্দ হচ্ছে। আনন্দটা কোথায়? এই যে ডকুমেন্টারি, এই একটা ডকুমেন্টারি বেশি লোক দেখে না। যত মহৎ শিল্পী, বুদ্ধিজীবী, লেখক, নোবেল লরিয়েট হোক না, অজস্র নোবেল লরিয়েট পৃথিবীতে, তাদের উপরে প্রচুর ডকুমেন্টারি হচ্ছে। আমি সম্ভবত, আমার ধারণা এটি সবচেয়ে বেশি লোক দেখতে চলেছে। এখানে এদের পরাজয়, এই যে পরাজয়টা হলো, এই পরাজয়টা ওর মাথাতে নেই, ওদের কারোর মাথাতে নেই, গরুর মাথাতেও নেই, গোরক্ষকদের মাথাতেও নেই। যার ফলে জিনিসটা যেখানে দাঁড়ালো, এই জিনিসটা ওরা আটকাতে গিয়ে, এই জিনিসটা সারা পৃথিবীতে এই মুহূর্তে কত অজস্র বিজ্ঞানী রয়েছেন, তাদের উপরে তথ্যচিত্র রয়েছে, ইউটিউব সার্চ করুন, দেখতে পাবেন। আমার মনে হয় এই মুহূর্তে এটাই হবে সবচেয়ে বেশি ক্লিক পাবে। সুতরাং সুমন গো অ্যাহেড সুমন, এবং এটাকে ইউটিউবে দাও। আমি বলবো তুমি ইউটিউবে দাও, আর কোথাও আর বলো যে আমি এদেরকে দেখাতে চাই না। সারা পৃথিবীর মানুষ দেখো, লোকে জানুক, আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যাক এদের জন্য। সমর্থন করে একটা কথা বলি, ভবিষ্যতে খুব বেশি দেরিও নেই, সিনেমা হল কালচার থাকবে না। যেমন তুমি আজকে গান আছে, তুমি সিডি কিনে আর শোনবার দরকার নেই, সিনেমা হল কালচার থাকবে না। অনলাইন কালচারই কিন্তু শেষ অবধি থাকবে, লোকে সিনেমা দেখবে অনলাইন। কাজে সুমনের আমার মনে হয় সিদ্ধান্ত, কিন্তু আমার বক্তব্যটা পঙ্কজার, সেটা হচ্ছে এই যে বিষয়টা সিনেমা হলে বসে দেখা নয়, বিষয়টা হচ্ছে আমার অ্যাপ্রোচ। আমরা যে কারণে আজকে রাত্রিবেলা এই নিয়ে আলোচনা করছি, যে কোথাও সেন্সর বোর্ড যাদের নিয়োগ করে কেন্দ্রীয় সরকার, তার সমস্ত বোর্ডের মেম্বারদের, তাদের অ্যাপ্রোচে কোথাও কি সমস্যা হচ্ছে, যে আমি এটা দেখাতে দেবো না, ওটা দেখাবো, ওটা দেখাতে দেবো না, সেটা দেখাবো। এই অ্যাপ্রোচটা নিয়ে আমরা কথা বলছি। আর সেন্সর বোর্ডের লোকগুলো তো গোরক্ষক। বেশ, আমি একবার আসবো, তাদের মধ্যে আর কি প্রশ্নটা করলে আমি সেটা জবাব দিতে চাই। গোরক্ষক তো পবিত্র শব্দ, গোরক্ষক তো আপনাদের কাছে পবিত্র শব্দ। আমি পবিত্র বললেন, গোমাতা, গোরক্ষক বলেছে। আপনি গরু খেতে পারেন, পৃথিবীর সব গোরক্ষক বলেছে। ওই গরুর জন্য কিন্তু শুনুন, ওই গরুর জন্য আপনারা গর্বের সঙ্গে বলেন, আমিও বলছি বলেছিলেন, গর্বের সঙ্গে বলুন। সুবোধ সরকার বলেছেন দেখছে তো, না না, গোরক্ষক বলেছে, গোমাতা বলছেন তো, গোমাতা গরু বলেছেন, গোরক্ষক বলেছেন, গরু তুলেছেন, গোরক্ষকরা নিয়ন্ত্রণ করে। আপনি ওই যে আমরা একবার অমর্ত্য সেনা ফিরতে যাই, সেন্সার বোর্ডে ফিরতে যাই, ওটাই তো একমাত্র সবাইকে একরকম ভাববে না। গৌতম চৌধুরী সবাইকে একরকম ভাবা ঠিক নয়। আপনি দায়িত্ববান নেতা বিজেপি, রাজ্য বিজেপির আপনি দায়িত্ববান মুখপাত্র। এইসব লোকেদের সঙ্গে এইসব লোকেদের যাদের একটু শিক্ষা দীক্ষা থাকবে তাদেরকে দেখো। বিজেপির অনেক শিক্ষিত লোক আছে, তাদেরকে গৌতম সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছেন। না, আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন। আমি আরেকবার দেখাতে পারি।
আমি- চালান একবার আমি- 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 দ্বিতীয়বার আবার আচ্ছা, বেশ, আমি আবার মনে করি আপনারা পবিত্র শব্দ হিসেবে গরু ব্যবহার করেন, সুতরাং গরু শব্দটা আপনাদের সঙ্গে যায়, আমার সঙ্গে যায় না। বেশ, আমি আসবো মন্দাকার ঠিক আছে। মন্দাকার আপনার আপনার শেষে যায় না, ঠিক আছে। প্রথমে আপনি একটু চাইছেন, অন্যদের বলার আপনি সুযোগ- নিজেই আপনার বক্তব্য কেন বলুন বলবো না। না? আপনি গৌতম, বলবেন। এই কি গৌতম, মানুষকে গরু বলবেন? বলবেন। গৌতম, প্রধানমন্ত্রী কেন কথা? আমি বলছি গোরক্ষক, গোরক্ষক, আপনারা তো গোরক্ষক। আচ্ছা, বেশ। এটা যে রিপিট হবে যদি সেন্সার বেশ। না করেন প্রত্যেকটি মানুষ দেখতে পাবে। কেন আপনি বলেছেন সেন্সার খুব ভালো। অধিকার রয়েছে। আপনি দেখুন না। বলা যায় না। দেখুন না। সত্যি আমি আগে হচ্ছে বন্ধ করতে আপনাদের মানুষকে বলতে দিতে হবে। মুসলিমের যখন মানুষ একটা দেখছে তালিকা গৌতম হয়, চৌধুরী তখন আপনাকে। তো একটা লেখিকা। রাজ্য বিজেপি এত তার অসহিষ্ণু জন্য কেন? আপনারা প্রতিবাদ জানান না। তখন গৌতম আপনি চৌধুরী কোথায় ছিলেন? রাজ্য বিজেপি আপনি তখন কোথায় ছিলেন? আপনারা জানাননি। আপনি করেননি কেন? আপনি আমার প্যানেলে আপনি করেননি কেন? করছেন না। বারে বারে Why এখনো didn't you do বলছি। it? গৌতম চৌধুরী, আপনারা কেন করেন? গৌতম এখন কেন চৌধুরী, কেন বলতে এখন পারেন? রাজ্য বিজেপির এখন অসহিষ্ণুতা আপনারা মানুষ জানেন, দেখছেন। তখন এজেন্ডা ছিল না। রাজ্য বিজেপির অসহিষ্ণুতা মানুষ দেখছেন আজকে সন্ধ্যাবেলায়। গৌতম চৌধুরী, রাজ্য বিজেপির অসহিষ্ণুতা মানুষ দেখছেন। Please, গৌতম, please, কালকে মৃত্যু হলো Please, কেন আপনারা প্রতিবাদ please, জানাননি please, সেই please, চাঁদাকারীদের বিরুদ্ধে? please, বহু please, এই জায়গাটা আপনারা সেন্সর গৌতম চৌধুরী, সেই please, জায়গায় আপনার নিজের কথা বলেন গৌতম না, চৌধুরী, শুধু নিজের মতন গুছিয়ে কথা গৌতম বলবেন। চৌধুরী, ভারতবর্ষ এইভাবে চলতে গৌতম পারে না। চৌধুরী, ভারতবর্ষে আগে বাংলা চ্যানেল চলবে। গৌতম চৌধুরী, আপনারা ভুল পথে যেভাবে হাঁটার চলছে হাঁটার সেভাবে চলবে। দেখছেন যে বিজেপি এত গরুর মাংস কোনো গরুর মাংস ঘরে রেখেছে, সঙ্গে মেরে ফেলবেন। আপনাদের মতন মতদর্শীর মথুরা এক্সপ্রেসে মেরে ফেলবেন। চলি না। কিসের মথুরা এক্সপ্রেস? গৌতম চৌধুরী, কাকে মেরেছে? গৌতম চৌধুরী, কে মেরেছে? গৌতম চৌধুরী, কে মেরেছে? গৌতম চৌধুরী, মেরেছে। গৌতম বাংলা কে চৌধুরী। করাচ্ছে? যারা দাঙ্গা করাচ্ছে আমার মনে হয় তাদের মানুষ সঙ্গে দেখছেন আপনারা অপ্রতিরোধ হাত বিজেপি, করে রেখেছেন। যারা আবার কারো কথা শুনতে দাঙ্গা, চায় না, কোনো দাঙ্গা করে মানুষ, ভাইদের কোনো ভয় বক্তা পাওয়ায়। তাদের ভোট কারো কথা যারা শোনার গুজরাট করে, হিন্দু মাত্র ধৈর্য তাদের তাদের আজকে নেই। মুসলমান সব শ্রোতা, থেকে please, পিছিয়ে রয়েছে। যারা শ্রোতা, please, আমার একটাই কথা, শ্রোতা, please, গুজরাট করে তাদের কোনো অধিকার নেই। বেশ, 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 নিজের মতন বেশ, একটা বেশ, বেশ, বুঝিয়ে বেশ। সাজিয়ে তাদের হাতে গৌতম চৌধুরী, বল গৌতম তুলে দেয়, চৌধুরী। নির্বাচনী বল। তারা বৈতরণী পার করে নির্বাচন নিজের পকেটে ভরে কথা রেখেছে। খেয়ে খুঁজে পাচ্ছেন না। গৌতম চৌধুরী, আমি আসছি। মানুষ দেখছে যে রাজ্য বিজেপির অসহিষ্ণুতা একটা বিতর্ক, কেন বলছেন? একটা কেন বিতর্কে বলছেন? আমাকে একটু বলতেন, প্লিজ, আমাকে যদি একটু বলতেন, আমি একদম যদি বিনম্র আমি বিনম্র দয়ার সঙ্গে আমার দুটো কথা বলতে না দেন। বলতেন আমার আমি বিজেপি শ্রেষ্ঠ মুখপাত্রের ব্যক্তি, অনুমতি নিয়ে আমি আবার হিসাবে কথা বলছেন, বলতে পারি উনাকে। গৌতম চৌধুরী আবার কথা বলছেন। আমাদের মানুষ দেখছে আপনাদের, পছন্দ করছে না, কিন্তু এই অসহিষ্ণুতা মানুষ পছন্দ করে না। প্লিজ বুঝুন এটা, আপনার দলের নেতাদের বোঝান যে এই অসহিষ্ণুতা মানুষ পছন্দ করে না। একটু মানুষ কারোকে মেরে দিচ্ছে। মানুষকে একটু শুনতে, মানুষের কথা শুনতে হবে। শুনছি তো আমরা বলছি। এত বড় দল, এত আসন নিয়ে আজকে আপনার দেশ শাসন করছেন, লোকের কথা শুনবেন না? কালকে বাংলাও নিব আমরা, তাতে লোকের কথা শুনবেন না? আমরা নিব লোকের কথা শুনবেন? আমি আজকে এখান দিয়ে বার্তা দিচ্ছি, বাংলা লোকের কথা ভারতীয় শুনবেন জনতা না? পার্টির দিকে আসছে। আমি একদম শেষে শুধু একটাই কথা বলতে চাইবো যে এই স্পর্ধারও বোধহয় কোথাও, প্লিজ একটু বলতে দিন, এই স্পর্ধা বোধহয় খুব ঠিক না। আজকে শঙ্খ ঘোষ বাঙালির অন্যতম অভিভাবক, তিনি আজকে অমর্ত্য সেনের এই ছবি প্রসঙ্গে বলেছেন, যা বলেছেন আমি কোট করছি, স্পর্ধা যে কতদূর পৌঁছেছে এটা তার লজ্জাজনক নজির। কথার অনেকগুলো অর্থ থাকছে। আমি একদম শেষে আসবো একবার মন্দারকান্তার কাছে, যে মন্দারকান্তা যে ধরনের বিষয় নিয়ে বিতর্ক দানা বাঁধছে এবং এই বিতর্কেরও নানা ধরনের ঘাত প্রতিঘাত এবং আনুষঙ্গিক বিষয় থাকছে, এইটা আপনার কি মনে হচ্ছে? এটা কি একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি এটা একসঙ্গে লুপে আছে? আনুষঙ্গিক ঘটনা বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন বুঝতে পারলাম একের না। পর এক ঘটনা ঘটছে, শুধুমাত্র আজকে সেন্সর বোর্ড নয়, হ্যাঁ, সেখানে খাদ্যাভ্যাসের উপরে একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা হচ্ছে বলে এটার অভিযোগ। পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে। এটা সামাজিক, কখনো কখনো তার চেহারা, কখনো কখনো তার চেহারা বিচ্ছিন্ন ঘটনার মতো দেখতে লাগছে, কিন্তু এদের মধ্যে পরস্পরের সঙ্গে একটি অশুভ আঁতাত, একটি অশুভ সম্পর্ক অবশ্যই আছে। সব মিলিয়ে একটা চিত্রপট তৈরি করা হচ্ছে, যেটা আগামী দিনে মনে হয়, আমি আশঙ্কা করছি, এটা আমার স্বপ্ন যাতে না হয়, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, এটা হয়তো আরো খারাপ দিকে যাবে এবং পুরোটাই একটা অত্যন্ত গভীর ষড়যন্ত্র দিয়ে তৈরি পরিপ্রেক্ষিত। আমার হাতে আর সময় নেই গৌতম, গৌতম 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 আমার হাতে আর সময় নেই, আমার হাতে সময় নেই গৌতম, প্লিজ গৌতম, প্লিজ গৌতম, প্লিজ গৌতম, প্লিজ একটু লোকের কথা শুনুন, প্লিজ লোকের কথা শুনুন, প্লিজ লোকের কথা শুনুন গৌতম। বাবু আপনি জাস্ট 20টা আসন পাবেন, তারপরে আপনার সঙ্গে আবার দেখা হবে। আজকে বাংলা কথাতে আমাদের হাতে আর সময় নেই, 20টা আসন। আমরা কথা বলছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গৌতম চৌধুরী, গৌতম চৌধুরী একটা বিতর্কের ডেকোরাম মেনটেন করতে, প্লিজ গৌতম চৌধুরী, গৌতম
গৌতম চৌধুরী, গৌতম চৌধুরী, গৌতম চৌধুরী, গৌতম চৌধুরী, অভিনন্দন জানালাম ভূমিকা পাওয়ার জন্য। বাংলাকে টুকরো করা গৌতম চৌধুরী প্লিজ, আপনারাই করেছেন। আমি একদম শেষে যে কথাটা বলতে চাইবো, আপনারা ঠিক আছে, গৌতম চৌধুরী, গৌতম চৌধুরী, তাদের সমর্থন আগে করতেন, এখন আপনি সমর্থন করি না। দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাজ্য বিজেপির মুখপাত্র গৌতম চৌধুরী তিনি অপ্রতিরোধ, তাকে থামানো সম্ভব নয়। তার কারণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যানেলে গৌতম চৌধুরী প্রায় কাউকে কোনো কথা বলতে দিচ্ছেন না, এবং আমার মনে হয় না যে এটা রাজ্য বিজেপির পক্ষে খুব শোভনীয় বিষয়। এখন অবধি তিনি কাউকে কথা বলতে দিচ্ছেন না। আমার মনে হয় না, না আমাদের হাতে সময় নেই পঙ্কজদা। আমি শুধু দর্শকদের বলতে চাইছি, গৌতম চৌধুরীকে বলতে চাইছি, বিজেপির রাজ্য নেতৃত্বকে বলতে চাইছি, এই সহিষ্ণুতা যদি না থাকে, কোনো প্যানেলে অন্যের কথা শুনবো, অন্যের মত একটু শুনবো, এই বহুস্বরের উপস্থিতিকে যদি স্বীকার না করতে চান, আমার মনে হয় না ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ভিত খুব মজবুত থাকবে। এটা আমার পরামর্শ রইল, রাজ্য বিজেপি ভেবে দেখবেন। আমার মনে হয় যে এই পরামর্শ মানলে আপনাদের পক্ষে সেটা শুভ হবে। আজকে আমার সঙ্গে ছিলেন আবারও গৌতম চৌধুরী, রাজ্য বিজেপির মুখপাত্র, পঙ্কজ সাহা ছিলেন, মন্দাক্রান্তা সেন, সুবোধ সরকার, তার সঙ্গে যোগ দিয়েছিলেন রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়। বাংলা কথা অনুষ্ঠানটা শেষ করছি অনেকগুলি প্রশ্নের উত্তর না পেয়ে, এবং এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা জারি থাকবে, এইটুকু শুধু বলতে থাকি। বাংলা কথা শেষ, তবে আপনারা দেখতে থাকুন বাংলাটি।